পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত। একদিকে বাসন্তী হাইওয়ে, অপরদিকে নিউ টাউন ছেড়ে একটু এগোলেই যে জনপদটি চোখে পড়বে সেই জনপদটির নাম ভাঙড়। ইতিহাস বলছে সংখ্যালঘু ভোটাররা বরাবরই শাসক দলের দিকে পাল্লা ভারী করে থাকে, কিন্তু সেই 1972 সাল থেকে এই ধারণাকে একেবারে ভুল প্রমাণিত করে বরাবরই স্রোতের বিপরীত দিকে হেঁটেছে প্রায় 85% সংখ্যালঘু ভোটার অধ্যুষিত বিধানসভা অঞ্চল এই ভাঙড়। আর সেজন্যই কি বারবার ভাঙড়ের রাজনৈতিক জমি দখলের লড়াইয়ে ভাঙড় রক্তাক্ত হয়, গুলি বোমা বারুদের গন্ধে ভরে ওঠে। তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ সকলেই এক বাক্যে স্বীকার করছেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে যেভাবে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছে, একদিনে চার জনের মৃত্যু প্রত্যক্ষ করেছে, তা কার্যত অচেনা ভাঙড়। তাই ইতিহাসের সমস্ত ঘটনাকে কার্যত ম্লান করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই আরও একটি পঞ্চায়েত নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ভাঙড়। না দেখতে পারছি না, আপনারাও দেখতে পারছেন না, কথা বলছেন। গুলির আঘাতে পুরো একদম গর্ত হয়ে গিয়েছে। ভোট এসেছে আর ভাঙড় রোজ খবরে আসেনি, এমনটা শেষ কবে হয়েছে মনে পড়ে? কখনো এখান থেকে উদ্ধার হয় বালতি বালতি বোমা, তো কখনো মাথা চাড়া দেয় পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন, আবার কখনো পড়ে যায় একের পর এক লাশ। আর এবারের ঘটনা তো পড়েছিলেন, কিন্তু যারা এখানকার সাধারণ মানুষ, যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ, তাদের জীবন কার্যত আতঙ্কে বিভীষিকাময় হয়ে উঠেছে। বাজার টাজার করে ফিরছেন, কিন্তু সেই আতঙ্কটা কাটাতে পেরেছেন? না, সেটা তো পারিনি, আমরা জীবনে কোনদিন দেখিনি। এটা এমনই জনসন জায়গা, মানে এত গাড়ির দাপট, মানে আপনি কলকাতা দেখলেও, আমার বাপের বাড়ি তো আমি এত দেখি না, কিন্তু এখন এই ঘটনাটার পর থেকেই মানে একদম আমাদের যেমন সেই করোনার মতন অবস্থা হয়ে গেছে। সেটা এখন চিন্তা ভাবনার ব্যাপার আছে, আর ভোটে থাকবো কি তার ঠিক নেই। বেশ কয়েকদিন হয়ে গেল সন্ধ্যের পর থেকে ভাঙড়ের দোকানপাট বন্ধ। কেন বন্ধ জানেন না এলাকাবাসী। তো আমার তো বাড়ি তো এখানে, আমার বাড়ি এটা, আমার বাড়ি করা আরো 2 কিলোমিটার ভিতরে বাড়ি, আর তাই এখানে 40 বছর উপর আছে। এরকম ঘটনা আগে কখনো দেখেছেন? না, এটা ইউক্রেনে দেখেছি বা তালিবানে আফগানিস্তানে দেখেছি। এটা ইউক্রেন, আমি প্রতিদিন খবরগুলো দেখি, ইউক্রেন বা তালিবান এই খবরগুলো দেখেছি। এখন সবসময় আতঙ্ক লাগে, ওই মনে করি গুলি আসছে, এরকম আতঙ্ক লাগে। ভাঙড়ের ইতিহাস বলছে এই এলাকা বরাবর হাঁটতে পছন্দ করে
স্রোতের বিপরীতে। আইএসএফকে পায়ের নিচে জমি দেওয়া ভাঙড় এর আগে পাওয়ার গ্রিড নিয়ে তুমুল আন্দোলন দেখেছে। জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটির নেতৃত্বে সেই আন্দোলন সামাল দিতে শাসক দলকে কার্যত হিমশিম খেতে হয়। আবার 2021-এর ভোটে ভাঙড় জিতিয়ে আনে নওশাদ সিদ্দিকীকে। তবে ভাঙড় 1 নম্বর ব্লকে আইএসএফের তেমন একটা ক্ষমতা নেই, কিন্তু 2 নম্বর ব্লকে তারা যথেষ্ট শক্তিশালী। শুধু ভোট বাক্সেই নয়, মনোনয়নের দিনগুলিতে শাসক তৃণমূলের সঙ্গে সমানে টক্কর দিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। তারই ফলশ্রুতি 15ই জুনের রক্তাক্ত সংঘর্ষ। ইট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ইট বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে যে পুলিশও পালিয়ে যাচ্ছে। পুলিশ কার্যত গাড়িতে উঠে এখান থেকে পালিয়ে গেল, সেই ছবি আমরা দেখলাম। তা সত্ত্বেও ভাঙড় আসন সংখ্যা 223টি। তৃণমূল ভোটের আগেই জিতে গিয়েছে 221টি আসনে। প্রাণগঞ্জ ও নারায়ণপুর পঞ্চায়েতের 2টি আসনে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর লড়াই। পঞ্চায়েত সমিতির 27টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। জেলা পরিষদের 3টি আসনের মধ্যে 2টি আসন ইতিমধ্যেই তাদের পকেটে। ফুরফুরা শরীফ আশপাশে জাঙ্গিপাড়া তো আমরা প্রার্থী দিয়েছি, আমরা মালদা মুর্শিদাবাদেও প্রার্থী দিয়েছি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থী দিয়েছি। আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রার্থী দিয়েছি। তবে একটা কথা, 2021 সালে যে জায়গায় আমরা ছিলাম তার থেকে এখন অনেক ভালো জায়গায় এসেছি। মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আইএসএফ তৃণমূলের ব্যারিকেড ভেঙে ব্লক অফিসের দখল নেয়। আইএসএফ এর চাপে ব্লক প্রশাসন নির্ধারিত সময়ের পরেও জমা নিতে বাধ্য হয় তাদের মনোনয়নপত্র। আমরা আসার চেষ্টা করেছি, কোনোভাবে আমরা আসতে পারিনি। পুলিশ গিয়ে বললো তোমরা দাঁড়াও, আমরা তোমাদের নিয়ে যাবো। নির্ধারিত সময়ের পর মনোনয়ন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে মামলা করে তৃণমূল। ভাঙড়ে আইএসএফ এর মুক্তাঞ্চল তৈরি করো, ভাঙড়ের মানুষ বিভিন্ন ধর্মীয়ভাবে তৈরি করে ভাঙড়ের মানুষ বিপদে পরিচালিত করো, এই ভাবনা চিন্তা নিয়ে আইএসএফ, সিপিএম, বিজেপি, কংগ্রেস যৌথভাবে 13 এবং 15 তারিখে এই আক্রমণ চালিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 218। তৃণমূল ইতিমধ্যেই জিতেছে 86টি আসনে। ভোগালী 1, 2, বেওতা 1 ও বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ আসনে প্রার্থী দিতেই পারেনি আইএসএফ। ফলে ওই 4টি পঞ্চায়েতেও বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। পঞ্চায়েত সমিতির 30টি আসনের মধ্যে 14টি আসনে ঘাসফুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। ফলে সিংহভাগ আসনই থাকছে তৃণমূলের দখলে। ভাঙড় মানুষের অভাব অভিযোগ যেটা আছে, শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান, বাস রুট যে সমস্যা আছে, ব্রিজের যে সমস্যা আছে, ম্যাক্সিমাম বিষয়গুলো, কৃষিকাজের যে সমস্যা আছে, হিমঘরের দরকার, স্বাস্থ্যের যে উন্নত মানের হসপিটাল দরকার, ম্যাক্সিমাম কথাটা আমি বিধানসভার মধ্যে বলেছি, সরকারকে জানিয়েছি। শাসক দল কখনো অসহযোগিতা করে না। আমার তো যদি কোনো চাহিদা থাকে, সেই চাহিদাটা আমার কোথাও সেখানে রাখতে হবে, ডিমান্ডটাকে প্লেস করতে হবে। কিন্তু ওনার কাজ হলো ভাঙড়ের উন্নয়ন নয়, ওনার কাজ হলো, নওশাদ সিদ্দিকীর কাজ হলো ভাঙড়ের শান্তি নয়। আমার একটা শব্দ বলতে হয় যদি ভাঙড়ে বা রাজ্যে যে কোনো জায়গায়, এই একটা শব্দের দ্বারা ধর্মীয় ভেদাভেদ হতে পারে, বর্ণে লড়াই লাগতে পারে, বা মানুষের মধ্যে বিভেদ হতে পারে। একটা শব্দ বলুক যে এই শব্দটা আমি প্রয়োগ করেছি। আমি সবসময় মানুষের শান্তির কথা বলেছি, ধর্মে বর্ণে মানুষ যাতে ঐক্যবদ্ধ হয়ে মিশে বৃহত্তর ভারতবর্ষের স্বার্থে, দেশের সাথে, রাজ্যের স্বার্থে যাতে এগিয়ে যেতে পারে তার আহ্বান করে। আমাদের রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে কোনো উন্নয়নটা শেষ কথা নয়, তাদের কাছে শান্তি শেষ কথা নয়, তাদের কাছে হচ্ছে ক্ষমতা শেষ কথা। কিভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যাবে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে, তাতে কজন মানুষ মরল আর কজন মানুষ মারা গেল আর কজন মানুষ গেল না, তাদের কাছে কিচ্ছু এসে যায় না। ভোটের আগেই মনোনয়নের লড়াইয়ে ভাঙড়ে যারা মারা পড়লেন তাদের কারোর নাম রাজু নস্কর, আবার কেউ মহিউদ্দিন।
ভোট নয়, শুধুমাত্র ভোটের মনোনয়নকে ঘিরেই দুপক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি, মারপিট, আর তাতে দুপক্ষেরই প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। ঘটনা যাই হোক না কেন, যাদের বাড়ির লোকের প্রাণ গিয়েছে কার্যত সেই পরিবারগুলো দিশেহারা হয়ে গিয়েছে। কি খাবেন, কোথায় যাবেন তার দিশা নেই তাদের কাছে। তৃণমূল কংগ্রেসের ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন রাজু নস্কর। রাজু স্ত্রী এখন 5 সন্তানকে নিয়ে কার্যত দিশেহারা। যখন খবরটা প্রথম শুনলেন তখন কি মনে হয়েছিল? তখন আর কি মনে হবে যে আমার মানে খুঁটি ছিল উনি চলে গেছে, মানে আর তার কষ্ট ছাড়া আর কি কিছুই না। এখন এদের খাওয়া দাওয়া, এদেরকে কিভাবে মানে পালন করবেন ভেবেছেন? হ্যাঁ, ভাবতে হবে। দেখছি আমার হাজব্যান্ডের কাজটা মিটে গেলে আমাকে কাজে বার হতে হবে। কেউ পরস্পরকে চিনতেন না, কিন্তু রাজনৈতিক দলগুলির ব্যবহার করা এই খোলামকুচিরা অস্ত্র হাতে দাঁড়িয়ে যান পরস্পরের বিরুদ্ধে। বাড়ির রোজগারের আকস্মিক মৃত্যুতে পায়ের তলায় মাটি পাচ্ছেন না তাদের স্ত্রী সন্তানরা। 15 জুনের ঘটনায় একদিকে যেমন শাসক দলের বেশ কয়েকজন মারা গিয়েছেন, তেমনি মারা গিয়েছেন আইএসএফ এর সদস্যরাও। কিন্তু যাদের বাড়ির লোক মারা গিয়েছে কার্যত তাদের সংসারটাই খাঁ খাঁ হয়ে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। ঠিক তেমনই একজন মইউদ্দিনের স্ত্রী, মাত্র 22 বছর বয়স, আর সঙ্গে রয়েছে 2.5 বছরের এক শিশু সন্তান। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে চলবে গোটা সংসার, সেই ভেবেই কার্যত দিশেহারা গোটা পরিবার। আমার স্বামী ছিল, যতটুকু কাজ করতো সমর্থনের মধ্যে ছিল, আমি সেরকমই ভেবেছিলাম যে এতটুকুই পড়াশোনা করাবো, হ্যাঁ চলেই যাবে, ভালোই আমাদের সুখী সংসার মানে কাটছিল, কাজ করছিল প্রতিদিন, এটাই। এখন তো নেই, এখন আমার শ্বশুরও মানে কাজ করতে পারবে না, আমার এখন ছোট দেওর আছে, ও তো কাজ করতে পারবে না, পড়াশোনা করার বয়স। ঠিক আছে, আমাকে কিছু করতে হবে, ভাবতে হবে। ছেলেটাকে মানুষের মতো মানুষ যদি তৈরি করতে চাই তো আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। ভোট আসছে আর কয়েক সপ্তাহ পরই ভোট। এই পরিবেশে ভোট হতে যাচ্ছে, আপনারা ভোট দিতে যাবেন? জনগণ থাকলে সেবেগে তো যার হোক তো দিতে তো হবে তো একটা, নাকি যার হোক তো একটা দিতে হবে, বাঁচতে গেলে যার হোক দিতে হবে একটা। মইউদ্দিন রোজগারে ছিলেন, তার রোজগারেই গোটা সংসার চলে যেত। কিন্তু তার স্বপ্ন ছিল 2.5 বছরের সন্তান, সে বড় হয়ে পড়াশুনো শিখবে, মানুষ হবে। এখন সেই স্বপ্নকে সার্থক করতেই মইউদ্দিনের স্ত্রীকে জীবিকার তাগিদে রাস্তায় বেরোতে হবে। জীবিকার জন্য নতুন করে আবার বাঁচার রসদ খুঁজতে হবে। আর মইউদ্দিনের পরিবার বলছে, প্রশাসন সঙ্গে থাকলে, এলাকার পুরুষ মানুষরা যদি তাদেরকে ভরসা দিয়ে ভোট দিতে নিয়ে যান, তাহলে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি ভোট দিতে যাবেন। কেন এত অসহায় ভাঙড়বাসী? ভোট এলেই কেন রক্তপাত? সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের গণতান্ত্রিক পদ্ধতি কি মানুষের জীবন জীবিকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? এত বড় ভালো জায়গা, আজ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক গণ্ডগোল নেই। এত বড় ভালো জায়গা যেখানে একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসে, সেখানে এই ভোট নিয়ে কেন, এই ক্ষমতার দ্বন্দ্ব কেন? এই কিসের ক্ষমতা, কিসের দ্বন্দ্ব? তো তাদেরকে অনুরোধ করব, তারা নিজস্ব চিন্তাধারাকে বিস্তৃত করবে, একে অপরের সাথে শেয়ারিং করবে, আলোচনার মাধ্যমে জিনিসটাকে তারা মিটিয়ে নেবে। ওয়াকিবহাল মহল মনে করছে ভাঙড়ের ভৌগোলিক অবস্থান এর একটা বড় কারণ। দক্ষিণ 24 পরগনার এই জনপদের একদিকে নিউ টাউন, অন্যদিকে কলকাতা, ফলে জমির দাম বাড়ছে হু হু করে। মানুষের ধারণা ভাঙড় 1 নম্বরে কলোনির জমি হোক বা 2 নম্বরের চাষের জমি, এই জমি ভাঙড়ের রাজনৈতিক জমি দখলের লড়াইয়ের অন্যতম বড় কারণ। দখলের রাজনীতি আসে কেন? এর পিছনে হলো ক্ষমতা চাই, ক্ষমতা পেলে টাকা হবে ইত্যাদি। তা এই টাকার সোর্সটাই এখানকার জমির দাম বেড়েছে।
টাকার সোর্স হলো আমি যদি একটু কথা বলে নেতাগিরি করে দুটো পয়সা পাই, কিন্তু জনগণের যে অধিকার, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হোক, তারা তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্যে তারা কাজ করুক এবং নীরবে কাজ করুক। মনোনয়নকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা ভাঙড়ের স্মৃতি আজও দগদগে হয়ে রয়েছে ভাঙড়ের মাঠে ঘাটে সর্বত্র। ভাঙড়ের সাধারণ মানুষ এখন শান্তি চান, তারা চান সেই স্মৃতি ভুলতে। ভাঙড় ব্লক 1 এবং ব্লক 2 এর অধিকাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, কিন্তু যে কটি আসনে ভোট বাকি রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের থেকেও এখন ভাঙড়বাসীর কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত শান্তি ফেরা। এখন দেখার যে কটি আসনের নির্বাচন হবে সেই আসনগুলোতে অস্ত্রের ঝনঝনানি নাকি উন্নয়নী অস্ত্র হয়ে ওঠে শাসক দল কিংবা বিরোধী দলের কাছে। সেই অপেক্ষায় গোটা ভাঙড়বাসীর সঙ্গে আমরাও। কারণ যাই হোক, নির্ঘুম রাত কাটাচ্ছে ভাঙড়। ক্যামেরার সামনে মুখ খুলতেও ভয় পাচ্ছেন ভাঙড়বাসী। তাদের প্রশ্ন, কবে এই আতঙ্ক কাটিয়ে তারা প্রকৃত অর্থেই সামিল হবেন ভোটের উৎসবে? জি 24 ঘন্টার জন্য পার্থ পালের সঙ্গে দেবারতী ঘোষ, ভাঙড়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।